এনিওয়ান? ডিএনএ এর গঠন কে আবিষ্কার করেছিলেন? যে ডিএনএ বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, যেটা আমাদের শরীরের মধ্যে বা বিভিন্ন কোষের মধ্যে উপস্থিত থাকছে এবং যার প্রধানত আমাদের যে বংশগতির যে ক্যারেক্টার গুলো সেগুলোকে যে বহন করে নিয়ে যাচ্ছে একটা জেনারেশন থেকে পরবর্তী প্রজন্মে, একটা প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে, এই কাজটায় আমাদের ডিএনএ এবং আমাদের শরীরের যে কি ধরনের কার্যকলাপ চলবে সারা জীবন ধরে উদ্ভিদের এবং প্রাণীর, সমস্ত প্রাণীর, সেটাও কিন্তু ডিএনএ দ্বারাই নিয়ন্ত্রিত হয়। তো এই ডিএনএ এর পুরো কথাটা হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিড আমাদের নিউক্লিয়াসের মধ্যে থাকছে এবং সেই তার একটা নির্দিষ্ট গঠন আছে। সেই গঠনটা নিয়ে হচ্ছে কি আমরা আলোচনা করব। কেউ কি বলতে পারবে এই গঠনটা কে আবিষ্কার করেছিলেন? এনিওয়ান? ইয়েস, ফাইনালি স্ক্রিনটা শেয়ার হয়েছে। ইয়েস, কিছু টেকনিক্যাল কারণের জন্য শেয়ার হচ্ছিল না। আই হোপ ইউ ক্যান সি দ্য স্ক্রিন। আচ্ছা, আমি বলছি, এই ডিএনএ এর গঠনটা আবিষ্কার করেছিলেন দুজন বিজ্ঞানীর নাম প্রধানত সামনে আসে, যার নাম হচ্ছে গিয়ে জেমস ওয়াটসন অ্যান্ড ফ্রান্সিস ক্রিক। এনারা কি করেছিলেন? অ্যারাউন্ড 1953-তে ডিএনএ এর স্ট্রাকচারের এই মডেলটা হচ্ছে কি আবিষ্কার করেছিলেন। ডিএনএ স্ট্রাকচারটা কিরকম? ডিএনএ স্ট্রাকচারটা হচ্ছে দ্বিতন্ত্রী। তোমরা যখন পড়বে বা দেখবে বইতে লেখা আছে দ্বিতন্ত্রী। দুটো স্ট্র্যান্ড থাকে ডিএনএ তে। ডিএনএ তে কটা স্ট্র্যান্ড থাকে? ডিএনএ তে দুটো স্ট্র্যান্ড থাকে। আর সেখানে আরএনএ এবং স্ট্র্যান্ড গুলোর মাঝখানে কি থাকে? বিভিন্ন ধরনের নিউক্লিওটাইড হচ্ছে কি বেস থাকে। অ্যাডেনিন, গুয়ানিন, এই নামগুলো আস্তে আস্তে বলছি। এটা হচ্ছে কি ডিএনএ। আরএনএ তে কি হয়? আরএনএ হচ্ছে কি শুধুমাত্র একতন্ত্রী হয় এবং তার একটাই মাত্র স্ট্র্যান্ড থাকে। একটা হচ্ছে গিয়ে আরএনএ আর একটা হচ্ছে গিয়ে ডিএনএ। ডিএনএ এর পুরো কথা কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। যে আমাদের শরীরের বিভিন্ন একটা কোষ কতটা দিন বাঁচবে, তার মধ্যে কতটা প্রোটিন উৎপন্ন হবে, কতটা উৎসেচক উৎপন্ন হবে, সে কি কাজ করবে, এই সব কিছুই নিয়ন্ত্রণ করে, কিন্তু নিয়ন্ত্রিত হয় আমাদের ডিএনএ, বিভিন্ন ধরনের ডিএনএ এবং তার মধ্যে উপস্থিত জিন দ্বারা। ঠিক আছে? এই কমপ্লেক্স স্ট্রাকচারটা আমাদের হচ্ছে গিয়ে আবিষ্কার করেছিলেন ওয়াটসন অ্যান্ড ক্রিক, গ্রেট সায়েন্টিস্ট। খুব সম্ভবত কিংস কলেজ অফ লন্ডন থেকে ওনারা আবিষ্কার করেছিলেন। কিংস কলেজ অফ লন্ডন, ওনারা হচ্ছে গিয়ে ওখানে বিজ্ঞানী ছিলেন, মানে এবং সেখানে হচ্ছে গিয়ে দুজনে মিলে এটা আবিষ্কার করেছিলেন। কিন্তু এই আবিষ্কারের পেছনে তারা নোবেল পুরস্কারও পেয়েছিলেন এবং যেই আবিষ্কারটা পুরো বায়োলজি বা পুরো জীববিজ্ঞানের ধারণা পাল্টে দিয়েছিল। তার আগে অবধি আমরা বুঝতে পারতাম না আমাদের শরীর বা আমাদের উদ্ভিদের একটা পদ্ধতি সেগুলো কিভাবে কাজ করছে, কিন্তু ডিএনএ এর আবিষ্কার জীববিজ্ঞানকে পুরো নতুন একটা দিশা দিয়েছিল। ঠিক আছে? সেটা হচ্ছে গিয়ে আমাদের রোগ প্রতিরোধের ক্ষেত্রে তোমরা জানো বিভিন্ন ধরনের, আমরা যে কোভ্যাক্সিন বা কোভিড-19 সময়তেও আমরা হচ্ছে গিয়ে যে ভ্যাকসিন গুলো পেয়েছি, সেগুলো হচ্ছে কি যে আবিষ্কার, তার পেছনে ওই ডিএনএ এবং আরএনএ এর কিন্তু প্রচন্ড একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। এদের স্ট্রাকচার, এরা কোথায় গিয়ে কাজ করে, কিভাবে কাজ করবে, এগুলোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু এইখানে দুজনের আবিষ্কারের পেছনে কিন্তু একটা ডার্ক সাইডও রয়েছে। পুরোপুরি ডার্ক বলবো না, কিন্তু অ্যাকচুয়ালি বলা হয় রোজালিন ফ্র্যাঙ্কলিন, যে রোজালিন ফ্র্যাঙ্কলিন তখন গবেষণা করছেন অ্যাজ এ পিএইচডি স্কলার। উনি তখনও সায়েন্টিস্ট বা কোনো ইউনিভার্সিটির প্রফেসর হননি বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ঠিক আছে? রোজালিন ফ্র্যাঙ্কলিন অনেক অল্প বয়সে মারা গেছিলেন, কিন্তু রোজালিন ফ্র্যাঙ্কলিন প্রথম এক্স রে ক্রিস্টালোগ্রাফি বলে একটা টেকনিক আছে, সেই এক্স রে ক্রিস্টালোগ্রাফি টেকনিকটার মাধ্যমে প্রথম দেখলেন যে ডিএনএ এর একটা অদ্ভুত তথ্য পেলেন। ডিএনএটা নিয়ে যখন উনি বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করছিলেন ডিএনএ স্যাম্পল নিয়ে, ওয়াটসন অ্যান্ড ক্রিক বহু বছর ধরে কাজ করছেন, কিন্তু কিছুতেই ওনারা বুঝতে পারছিলেন না যে কি করে এই ডিএনএ এর যে স্ট্রাকচারটা সেটা ওনারা কিছুতেই তৈরি করতে পারছিলেন না, যে কোথায় কোনটা রয়েছে, এটা দ্বিতন্ত্রী বা কি তার স্ট্রাকচার, বা সেটা যে একটা হেলিক্স মানে পেঁচানো অবস্থায় থাকে এই দ্বিতন্ত্রটা, সেটা হচ্ছে কি ধরতে পারছিলেন না। কিন্তু রোজালিন ফ্র্যাঙ্কলিনের গবেষণা সেইটাতে সাহায্য করেছিল। ওনার গবেষণার যে তথ্য বা যে ডেটাটা উনি ক্যাপচার করেছিলেন, কে? রোজালিন ফ্র্যাঙ্কলিন,
সেইটা ওনাদের ওয়াটসন অ্যান্ড ক্রিককে হেল্প করেছিল। কিন্তু যখন নোবেল পুরস্কার প্রথমে দেয়া হয়েছিল, সেই কারণে পুরো ডিএনএ ক্রেডিটটাই ওয়াটসন অ্যান্ড ক্রিকের নামে চলে যায়। সেই কারণে তোমরা যখন বইতে পড়বে দেখবে লেখা রয়েছে ওয়াটসন অ্যান্ড ক্রিকের মডেল। ডিএনএ দ্বিতন্ত্রী স্ট্রাকচারটা কার মডেল? ওয়াটসন অ্যান্ড ক্রিকের। কখনোই বলা হয় না ওয়াটসন, ক্রিক অ্যান্ড ফ্র্যাঙ্কলিনের মডেল। ঠিক আছে, সেই কারণে পরবর্তীকালে এই নিয়ে অনেক কন্ট্রোভার্সি বা অনেক কিছু কিছু বিরোধিতা হয়েছিল সেই সময়। ভাবো, কারণ একজন বিজ্ঞানীর আবিষ্কারটাকে সঠিকভাবে তাকে স্বীকৃতি দেওয়া হলো না। তার তথ্যটা যে ইউজ করে ওয়াটসন অ্যান্ড ক্রিকের মাথায় যে বুদ্ধিটা এসেছিল এবং বুঝতে সাহায্য করেছিল যেটা দ্বিতন্ত্রী, সেই কারণে রোজালিন ফ্র্যাঙ্কলিনকে পরবর্তীকালে সেই নোবেলের সাথে কিন্তু অ্যাটাচ করা হয়েছিল, যে বছর ওনারা নোবেল পুরস্কারটা পেয়েছিলেন। কিন্তু যাই হোক, আসল ব্যাপারটা হচ্ছে গিয়ে যে ডিএনএ যে দ্বিতন্ত্রী স্ট্রাকচার এবং সেটা যে হেলিকাল, সেটা যে একটা হেলিক্সের মতো থাকে, সেটা এনারা প্রথম বলেছিলেন। ঠিক আছে, আচ্ছা, এতক্ষণ যখন আমরা কথা হচ্ছে, আমরা খুব সহজ ভাবে একটু দেখে নেবো। এটা কিন্তু তোমাদের কোথাও বইতে নেই, কিন্তু তোমাদের ধারণার জন্য এটা খুব সহজ ভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এটা একটু বোঝার চেষ্টা করো, প্রত্যেককে বলবো একটুখানি ভালো করে এই জায়গাটা দেখতে বা বুঝতে। ধরো এই যে একটা আয়তকার বক্স দেখছো, এই বক্সটা হচ্ছে একটা কোষ। ঠিক আছে, তোমরা কোষ সম্বন্ধে ক্লাস 9-এ পড়েছো আশা করছি, বা এর আগে। তো আমরা দেখবো একটা কোষের অন্যতম কিছু আমাদের শরীরের কোষ রয়েছে যারা গঠনগতভাবে সাহায্য করে, আর কিছু কোষ রয়েছে যাদের হচ্ছে গিয়ে প্রধান কাজ হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ফাংশনাল, বিভিন্ন ধরনের অন্য কোষের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করা। তারা নিজেরা, তো এই ধরনের প্রত্যেকটা কোষই, তার মানে এই নয় যে গঠনগত কাজ করছে বলে কার্যকারিতা তার থাকবে না। ঠিক একইভাবে মানে স্ট্রাকচারাল এবং ফাংশনাল দুটো কাজকেই হচ্ছে কি বিভিন্ন কোষকে করতে হয়, এবং সেই কাজগুলো করার জন্য কোষের মধ্যে বিভিন্ন ধরনের উৎসেচক, হরমোন, এগুলোর দরকার পড়ে। যেমন উদ্ভিদ কোষের ক্ষেত্রে অক্সিন, জিববারেলিন, এইগুলো যেমন দরকার। প্রাণী কোষের ক্ষেত্রে গ্রোথ হরমোন, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, এই হরমোনগুলোর কিন্তু দরকার বিভিন্ন ধরনের। তাহলে এটা যদি একটা পেশি কোষ হয়, কোষের মধ্যে কি থাকবে? অবশ্যই নিউক্লিয়াস থাকবে, এবং নিউক্লিয়াস ছাড়া বাকি অংশটাই কি রয়েছে? সাইটোপ্লাজম। ঠিক আছে, এই নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম, ডিএনএ কোথায় থাকছে? ডিএনএ থাকে হচ্ছে গিয়ে নিউক্লিয়াসের মধ্যে। এবার আমি একটা কনসেপ্ট একটুখানি বলি। এই ডিএনএ এর কোন একটা পোর্শন কে, একটা অংশ, সেটাকে কিন্তু একটা কি বলা হয়? জিন। জিন কোথায় উপস্থিত থাকে? আমাদের যে জিন, জিন হচ্ছে গিয়ে ডিএনএ এর মধ্যে উপস্থিত থাকে। ডিএনএ একটা লম্বা, ধরো কিলোমিটারের, মানে একটা বিশাল লম্বা যদি একটা সুতো হয়ে থাকে, ধরে নাও সেটা হচ্ছে ডিএনএ। এই সুতোটাকে যদি দলা পাকিয়ে রেখে দাও, যেমন হচ্ছে গিয়ে অনেকটা লম্বা সুতো একসাথে দলা করে একটা ছোট্ট বলের মতো করে দিলে, ডিএনএ কিন্তু ওইভাবেই হচ্ছে কি নিউক্লিয়াসের মধ্যে থাকে, যেটাকে অনেক সময় তোমরা নিউক্লিয় জালকের নাম হয়তো শুনেছো। ঠিক আছে, তো তাহলে কি, সেই ডিএনএ একটা লম্বা বিশাল বড় সুতো, তার মধ্যে কি থাকে? একটা একটা পার্টিকুলার পোর্শন, যেটা হচ্ছে কি জিন। সেটা হয়তো কোনোটা, উদাহরণ হিসাবে বলছি, সম্ভবত এটা হয়তো গ্রোথ হরমোন জিন, ধরে নাও। ঠিক আছে, কোথায় থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে। সেই ডিএনএ থেকে কি তৈরি হয়? দ্বিতন্ত্রী ডিএনএ থেকে একতন্ত্রী আরএনএ সৃষ্টি হয়। কি তৈরি হয়? দ্বিতন্ত্রী ডিএনএ থেকে একতন্ত্রী আরএনএ সৃষ্টি হয়। কেউ বলতে পারবে এই পদ্ধতিটার নাম কি? ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়াকে কি বলা হয়? ডিএনএ টু আরএনএ সিনথেসিস। ডিএনএ টু আরএনএ তৈরি হওয়াটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন লেখাটা হয়তো খুব একটা ভালো হয়নি, কিন্তু বানানটা বলে দিচ্ছি। TRANS, ট্রান্সক্রিপ, CRIPTION, ট্রান্সক্রিপশন পদ্ধতি। কোষের মধ্যে তিনটে প্রধান, যদি এই ধরনের জিন বেস অ্যাক্টিভিটির কথা বলা হয়, তাহলে সেখানে তিনটা আছে। একটা হচ্ছে রেপ্লিকেশন, দুই হচ্ছে ট্রান্সক্রিপশন, তিন নম্বর হচ্ছে ট্রান্সলেশন। রেপ্লিকেশন কি? ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়াকে বলা হয় রেপ্লিকেশন, যেটা কোষ বিভাজনে কিন্তু অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ ভূমিকা একটা পালন করে। ঠিক আছে, কেন? তোমরা হচ্ছে কি একটু আগেই বললে একটা মাতৃকোষ থেকে কি তৈরি হবে?
দুটো অপত্য কোষ কিসে তৈরি হচ্ছে? মাইটোসিস পদ্ধতিতে তৈরি হচ্ছে সেই সময়তে, এবং সমসংখ্যক ক্রোমোজোম থাকছে। যদি একটা ক্রোমোজোম, একটা মাতৃকোষের ক্রোমোজোমকে যদি ডাবল না করা হয়, মানে তার অ্যামাউন্ট যদি বাড়ানো না হয়, তাহলে দুটো কোষকে সে ভাগ করে কি করে দেবে? দুটো কোষ তো টানাটানি করবে, অপত্য কোষ বলবে আমাকে এটা চাই, ও বলবে আমাকে ওটা চাই। তো সেই কারণে মাতৃকোষ কি করে? প্রথমে তার ডিএনএটাকে ডাবল করে নেয়। সেই পদ্ধতিটা, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়াকে বলা হয় রেপ্লিকেশন। এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়া, এটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। নোট করে নাও, প্রত্যেককে রিকোয়েস্ট করবো লিখে নাও, ঠিক আছে শব্দগুলো। এই এমআরএনএ, আচ্ছা আমি তো আরএনএ এর কথা বললাম। আমাদের কোষের মধ্যে দুটো নিউক্লিক অ্যাসিড থাকে, একটা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য কি যদি বলা হয়? প্রধান পার্থক্য তোমরা দেখতে পাচ্ছ, ডিএনএ হচ্ছে দ্বিতন্ত্রী, আরএনএ হচ্ছে একতন্ত্রী। ডিএনএ হচ্ছে কি ডিঅক্সিরাইবোজ সুগার রয়েছে, আরএনএ তে হচ্ছে কি রাইবোজ সুগার থাকে। খুব সহজ ভাবে, নাম থেকেই মনে রাখা খুব সহজ। আরএনএ বিভিন্ন ধরনের হয়। আমি এখানে শুধুমাত্র একটা মেসেঞ্জার আরএনএ দেখালাম, আরএনএ হয়, টিআরএনএ হয়, এই ধরনের বিভিন্ন ধরনের আরএনএ হয়। জাস্ট রিমেম্বার এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ যার পুরো কথা। এই আরএনএটা তৈরি হওয়ার পরে কোথায় তৈরি হলো? নিউক্লিয়াসে। আর তোমরা পড়েছো নিউক্লিয়াসের গায়ে কি থাকে? ছোট ছোট বিভিন্ন ধরনের ছিদ্র থাকে, যেটাকে বলা হয় নিউক্লিয় পোর বা নিউক্লিয় ছিদ্র। সেই নিউক্লিয় পোর গুলো দিয়ে কি হয়? এই আরএনএটা কোষ থেকে, সাইটোপ্লাজম থেকে, এই নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে বেরিয়ে আসে। সরি অ্যানিমেশনের জন্য ওটা বাইরে চলে গেছে, কোষের বাইরে বেরোয় না, ঠিক আছে? এমআরএনএটা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে বেরিয়ে আসে, এবং সাইটোপ্লাজমে বেরিয়ে আসার পরে সেই এমআরএনএটা থেকে প্রোটিন তৈরি হয়। কি তৈরি হয়? এই এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। প্রোটিন কি দ্বারা নির্মিত? এনিওয়ান? প্রোটিন কি দিয়ে তৈরি হয় আমাদের কোষের মধ্যে? প্রোটিনের গঠনগত একক কি? এনিওয়ান? কেউ নাম শুনেছে এটার? একটু হাত তুলে রেসপন্স করো। হ্যাঁ, গুড। দোয়ারবাসিনী গার্লস বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি শুনেছি। গোড়াই বালিকা বিদ্যা মন্দির, নসিগ্রাম, শিবপুর। ওকে। এই অ্যামাইনো অ্যাসিড হচ্ছে গিয়ে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড, এই যে গোল গোল লাল, সবুজ, পিঙ্ক, হলুদ, যা যা দেখছো এগুলো ধরে নাও এক একটা অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? এই অ্যামাইনো অ্যাসিড গুলো কি হয়? পেপটাইড বন্ড দ্বারা একে অপরের সাথে, কালো লাইনটা ধরে নাও পেপটাইড বন্ড, একে অপরের সাথে যুক্ত হতে থাকে। কিভাবে, কিসের বেসিসে যুক্ত হয়? এমআরএনএ কি ধরনের বার্তা বহন করছে, এমআরএনএ এর বার্তার উপর নির্ভর করে প্রোটিন তৈরি হয়। তাহলে এখানে যদি এটা গ্রোথ হরমোন জিন হয়ে থাকে, তাহলে এই প্রোটিনটা কি হবে? এটা হয়তো গ্রোথ হরমোন তৈরি হয়েছে। এবং সেটা তৈরি হওয়ার পরে কি হয়? সেটা হচ্ছে গিয়ে মডিফিকেশন হয়। মডিফিকেশন মানে তার কিছু স্ট্রাকচারাল পরিবর্তন হয়, গঠনগত কিছু পরিবর্তন হয়। সেটা আবার একটু পেঁচিয়ে যায়, বিঁকে যায়, বিভিন্ন ধরনের ভাঁজ হয়ে যায় কোথাও কোথাও। তো এইগুলো বিভিন্ন ধরনের আকৃতিগত পরিবর্তন হয়। তো এই স্ট্রাকচারাল চেঞ্জটা হলে তাহলে আমরা কি পাই? আলটিমেটলি এই সোজা যে একটা প্রোটিন দেখতে পাচ্ছ, এর কোনো কার্যকারিতা নেই কোষের মধ্যে খুব একটা। কিন্তু সেই প্রোটিনটা যখন একটা গঠনগত ভাবে তার পরিবর্তন হলো আকৃতির, তারপরে সেটা একটা কার্যকারী রূপ বা কার্যকারী ক্ষমতা তার তৈরি হয়, ঠিক আছে? এই প্রোটিনটা কোষ থেকে বাইরে বেরিয়ে যেতে পারে, দূরের কোনো কোষে যেতে পারে, ধরে নাও সেখানে হতে পারে, অথবা এইটা হয়তো কোষেরই কোনো একটা নির্দিষ্ট কাজে সাহায্য করবে, কোষেরই একটা হয়তো কোনো কাজে সাহায্য করছে। এই ধরনের বিভিন্ন কার্যকলাপ হচ্ছে গিয়ে হতে থাকে, ঠিক আছে? এটা হচ্ছে খুব সহজ পদ্ধতি, যার মাধ্যমে হচ্ছে গিয়ে ডিএনএ থেকে কিভাবে প্রোটিন তৈরি হয়। এই পদ্ধতিটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ, তাহলে দেখবে এটা বুঝতে পারলে তোমাদের বাকি বায়োলজির যে কনসেপ্ট গুলো, ওগুলো অনেকটাই, কারণ কোথায় প্রোটিন থাকে, কোথায় ডিএনএ থাকে, কোথায় আরএনএ থাকে, বুঝতে খুবই অসুবিধা হয় পড়ার সময়, অনেক সময় হতে পারে। আচ্ছা, এই এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়াটার আরেকটা পদ্ধতি, এই পদ্ধতিটার একটা বিশেষ নাম আছে। এই পদ্ধতিটার নাম বলা হয়, আচ্ছা ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়াকে পদ্ধতিটার নাম কি বললাম একটু আগে? এনিওয়ান? ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়া, এই পদ্ধতিটার কি নাম? ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়া,
ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন, গুড। আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়া সাইটোপ্লাজমের মধ্যে এই পদ্ধতিটার নাম কেউ জানা, কারোর জানা আছে? ওকে, লিখে নাও, ট্রান্সলেশন। কি বলা হয়? ট্রান্সলেশন। কি পদ্ধতি? এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়াটা হচ্ছে গিয়ে ট্রান্সলেশন পদ্ধতি। ওকে, এই ট্রান্সলেশন পদ্ধতিটা ঘটছে। আমরা একটা ছোট্ট ভিডিও হচ্ছে কি এখানে দেখে নেব, দেখে আজকের মতো এই পর্যন্তই। সেই এটা যদি একটা কোষ হয়ে থাকে, এই পদ্ধতিটা যেটা তোমাদের আমি একটা ছবির মাধ্যমে দেখলে, সেটাই হচ্ছে কি আমরা একটা অ্যানিমেশনের ভিডিওতে দেখবো। এটা ইউটিউবে রয়েছে, ঠিক আছে? ইউটিউব থেকেই নেওয়া। যদি কারোর ইচ্ছা হয় তোমরা বিবেক দিশার রেকর্ডিং ক্লাস বা ইউটিউবে গিয়েও সার্চ করতে পারো। কোষের মধ্যে কি থাকে? মাইটোকন্ড্রিয়া থাকে, গলগি বডি থাকছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে, আর এবং নিউক্লিয়াস রয়েছে। এবং নিউক্লিয়াসের গায়ে অজস্র ছিদ্র রয়েছে। নিউক্লিয়াসের ভেতরে আর কি থাকে? ক্রোমোজোম থাকে। ক্রোমোজোমের দুটো বাহুকে ক্রোম্যাটিড বলা হয়, ঠিক আছে? এটা আমরা পরবর্তীকালে তোমাদের এইবারেই কিন্তু রয়েছে বইয়ের মধ্যে, ক্রোম্যাটিড, ক্রোমোজোম, তার গঠন, এবং হিস্টোন প্রোটিন থাকছে বেশ কিছু। তোমরা এখানে দেখতে পাচ্ছ হিস্টোন। এটা পুরো একটা লম্বা বড় সুতোর মতো, এবং তার একটা নির্দিষ্ট পোর্শনকে, এক একটা অংশকে বলা হয় জিন। কিন্তু এই ডিএনএটা কিসের দ্বারা আবৃত থাকে? ও পুরো একটা সোজা ফ্রি অবস্থায় একটা সুতোর মতো থাকতে পারে না, ওকে কোথাও কোথাও পেঁচিয়ে রাখতে হয়। যেমন ঘুড়ি, লাটাইয়ের মধ্যে ঘুড়ির সুতো যেমন পেঁচিয়ে রাখতে হয়, নাহলে কি হবে? জড়িয়ে যাবে। তো সিম্পলি সেরকমই হিস্টোন প্রোটিনও কি করে, হিস্টোন প্রোটিন যেগুলো এই গোল গোল চাকার মতো দেখতে পাচ্ছে, এগুলো হচ্ছে হিস্টোন প্রোটিন। তো হিস্টোনের চারপাশে ডিএনএটা কিছুটা পেঁচিয়ে থাকে, আবার কিছু দূর গিয়ে একটু সোজা যায়, আবার আর একটা হিস্টোন সেটাকে পেঁচিয়ে রাখে। ওকে, তাহলে ডিএনএ, এই যে ডবল হেলিক্স দ্বিতন্ত্রী, এইটা হচ্ছে ওয়াটসন এন্ড ক্রিক আবিষ্কার করেছিলেন। সেখানে একটা নির্দিষ্ট উৎসেচক আসে, যেটার নাম দেখতে পাচ্ছ আরএনএ পলিমারেজ। ওর কাজ কি? এই ডিএনএটাকে ভাগ করে দেওয়া, ঠিক আছে? ডিএনএটাকে হচ্ছে গিয়ে দুদিক থেকে আলাদা করতে থাকে, এবং ডিএনএর একটা বাহুতে যে নিউক্লিওটাইড গুলো থাকে, আচ্ছা আমি এটা এখনো পর্যন্ত ক্লাসে মানে আলোচনা হয়নি, কিন্তু তোমরা হয়তো নামটা শুনে থাকতে পারো, এটিজিসি, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর থায়ামিন। এই সিজি যেগুলো লেখা রয়েছে, জি মানে গুয়ানিন, টি মানে থায়ামিন, জি মানে গুয়ানিন, টি মানে থায়ামিন, সি মানে সাইটোসিন। আর আরএনএ তে কি থাকে? থায়ামিনের বদলে ইউরাসিল থাকে। সেই কারণে দেখো যে নতুন আরএনএ স্ট্র্যান্ডটা তৈরি হচ্ছে, ওখানে কিন্তু কোনো থায়ামিন নেই, ওখানে কি রয়েছে? ইউরাসিল রয়েছে, ইউ। দেখো আমার যদি কার্সারটা দেখতে পাও, সেখানে দেখতে পাবে, সেখানে কি রয়েছে? এই যে আমি যেটা আঙুলের মতো দেখাচ্ছি, সেখানে কি রয়েছে? ইউ রয়েছে, ইউরাসিল, ঠিক আছে? তো এইভাবে বিভিন্ন ধরনের নিউক্লিওটাইড আসে, ডিএনএর যে ইনফরমেশন তার এগেনস্টে, কোনটার এগেনস্টে কোনটা আসবে সেটাও আলোচনা করবো নেক্সট দিনকে, আজকে আর করছি না, অলরেডি 3 মিনিট টাইম হচ্ছে কি তোমাদের হয়ে গেছে। তাহলে একটা কি হলো? নতুন এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ তৈরি হলো। কি থেকে? ডিএনএ থেকে। ডিএনএ এর মেসেজের ওপরে একটা নতুন মেসেঞ্জার আরএনএ তৈরি হলো। তারপরে সেই মেসেঞ্জার আরএনএটাও একটু কাটাছেড়া হয়, মানে একটুখানি কেটে সেটাকে ছোট করা হয়, অপ্রয়োজনীয় অংশগুলো বাদ দিয়ে দেওয়া হয় এমআরএনএ থেকে। দিয়ে সেটা নিউক্লিয়াস থেকে কোথায় চলে আসে? সাইটোপ্লাজমের মধ্যে, পুরো কেঁচোর মতো, কেঁচো বা কেন্ন যেটাই বলো, সেটার মতো একদম পুরো সুন্দরভাবে সাইটোপ্লাজমে চলে আসে। সাইটোপ্লাজমে কে রয়েছে এবারে? সাইটোপ্লাজমে রয়েছে রাইবোজোম। রাইবোজোমের কটা ইউনিট থাকে? দুটো ইউনিট, তোমরা পড়েছো এর আগে। রাইবোজোম কি করে? এই আরএনএটাকে রিড করতে পারে। আরএনএটার জন্য সেখানে কি আছে? এমআরএনএর সাথে অ্যামাইনো অ্যাসিড, এই যে মাথায় দেখছো বল মতো, এটা হচ্ছে গিয়ে টিআরএনএ। টিআরএনএ এর মাথায় একটা করে অ্যামাইনো অ্যাসিড থাকে। সেই অ্যামাইনো অ্যাসিড কি করে? অ্যামাইনো অ্যাসিডটা এমআরএনএ তে কি ধরনের কোড রয়েছে, বা ট্রান্সফার আরএনএ বলা হয়, কি ধরনের কোড রয়েছে সেটা হচ্ছে গিয়ে লাইসিন, লিউসিন, অ্যালানিন, এই ধরনের বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড কি হয়? আস্তে আস্তে আসে এবং জুড়তে থাকে। কিভাবে জোরে? দেখো, রাইবোজোম কিন্তু এই কাজটা করছে। কে করছে? রাইবোজোম। আমাদের শরীরে কন্টিনিউয়াসলি কিন্তু প্রত্যেকটা কোষের মধ্যে প্রচুর পরিমাণে এই প্রোটিন তৈরি হচ্ছে, এবং এই মেকানিজমটা কন্টিনিউয়াসলি চলছে। তো এই আরএনএ এর কোডের উপরে নির্ভর করে কি তৈরি হয়? প্রথমে অ্যামাইনো অ্যাসিড গুলো পরপর জুড়তে 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 একটা প্রোটিন তৈরি, এবং কিছুক্ষণ বাদে সেটা একটা আকৃতিগত পরিবর্তন হয়, এবং আলটিমেটলি আমরা কি পাই? আমরা একটা প্রোটিন পাই। এই সহজ পদ্ধতিতে কিন্তু আমাদের কি হয়? দেখতে যতটা সহজ লাগলো, কিন্তু অতটাও সহজ নয়।
এর মধ্যে মিউটেশন হতে পারে বিভিন্ন ধরনের, তার ফলে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হতে পারে আমাদের শরীরে যদি এই পদ্ধতিটার কোথাও একটা ভুল হয়ে যায়। কিন্তু আলটিমেটলি এটাই হচ্ছে বেসিক স্ট্রাকচার যেটা আমাদের কন্টিনিউয়াসলি কোষের মধ্যে চলছে, যেখানে ডিএনএ থেকে এমআরএনএ যেটা নিউক্লিয়াসে হলো, এমআরএনএটা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে বেরিয়ে আসে এবং অ্যামাইনো অ্যাসিড রাইবোজোমের উপস্থিতিতে সেই এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। ঠিক আছে, এরপরে ক্রোমোজোম এবং ক্রোমোজোমের স্ট্রাকচার নিয়ে আমরা নেক্সট দিন আলোচনা করবো। আজকের মতো এই পর্যন্তই। সরি নেক্সট টিচারকে যে একটুখানি টাইমটা এক্সট্রা লেগে যাওয়ার জন্য। সো দিস ইজ অল ফর টুডে। কারোর কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেনস, এনি ডাউট? বুঝতে পেরেছো? এনি কোশ্চেনস, এনি ডাউট? ওকে, আদারওয়াইজ থ্যাংক ইউ এভরিওয়ান, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। নেক্সট ক্লাসেও কিন্তু প্রথমে আমি এই পদ্ধতিগুলো জিজ্ঞেস করব, তারপরে কিন্তু আবার পরবর্তী ক্লাস শুরু হবে। ওকে, সবাই একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবে চ্যাট বক্সে। বিবেক দিশার যিনি স্যার বা ম্যাডাম রয়েছেন বা কোঅর্ডিনেটর রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো একটুখানি, বা স্টুডেন্টদেরকে একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ এভরিওয়ান, ইউ ক্যান লিভ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে।